স্ট্রাকচারাল ডায়নামিক্সের এই দারুণ ইন্টারেস্টিং জগতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এমন একটা কোড ভাঙতে চলেছি যেটা ইঞ্জিনিয়ারদের ভূমিকম্পের মতো বিশাল শক্তির বিরুদ্ধে বড় বড় বিল্ডিং বানাতে সাহায্য করে। তো চলুন এই জার্নিটা শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ভূমিকম্পের সময় একটা এত বড় বিল্ডিং আসলে কিভাবে নাচে? মানে ওর প্রত্যেকটা মুভমেন্ট কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব? এটাই তো আসল প্রশ্ন, তাই না? কারণ ভূমিকম্প প্রকৃতির সবথেকে আনপ্রেডিক্টেবল, বিশৃঙ্খল একটা শক্তি। দেখুন, আমাদের হাতে একটা ক্লু আছে। এই যে ইকুয়েশন অফ মোশন, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা হলো একটা বিল্ডিংয়ের বলতে পারেন জন্মপত্রিকা। মানে এর সব মুভমেন্টের হিসাব এখানেই থাকে। কিন্তু আসল সমস্যাটা হলো পিটি। এই পিটিটাই হলো ভূমিকম্পের সেই অজানা ভয়ঙ্কর ফোর্সটা। আর এই কারণেই আমরা ইকুয়েশনটা সরাসরি সলভ করতে পারি না, ঠিক যেন একটা ডিটেকটিভ স্টোরি যেখানে মেইন ক্লুটাই মিসিং। তাহলে উপায়? ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব চালু কথা আছে, জানেন তো? যদি একটা বড় প্রবলেম একবারে সলভ না করা যায়, তাহলে ওটাকে ছোট ছোট ভাগে ভেঙে নাও। আমরাও ঠিক এক্স্যাক্টলি তাই করব, স্টেপ বাই স্টেপ, সময়ের সাথে সাথে। এই টেকনিকটাকেই বলা হয় টাইম স্টেপিং মেথড। আচ্ছা, একটা সিনেমার রিলের কথা ভাবুন তো। আমরা পুরো সিনেমাটা কিভাবে বুঝি? প্রত্যেকটা ফ্রেম আলাদা আলাদা করে দেখি, তাই না? এখানেও ঠিক তাই। ভূমিকম্পের পুরো সময়টাকে, ধরুন 30 সেকেন্ড, সেটাকে আমরা হাজার হাজার ছোট ছোট টাইম স্টেপে ভাগ করে নিই, যেমন 0.01 সেকেন্ডের ভাগে। আর প্রত্যেকটা ফ্রেমে বিল্ডিংটা ঠিক কোথায় আছে সেটা ক্যালকুলেট করি। তো এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি? আরে, একটা বিশাল অসম্ভব কঠিন প্রবলেমের বদলে আমরা এখন হাজার হাজার ছোট ছোট সহজ ধাঁধা সলভ করছি। এটা অনেক বেশি এফেক্টিভ, আর কম্পিউটারের জন্য কাজটা একদম জলের মতো সোজা হয়ে যায়। চলুন তাহলে আমাদের প্রথম গোয়েন্দা টুল বা মেথডটা দেখে নেওয়া যাক। এর নাম হলো সেন্ট্রাল ডিফারেন্স মেথড। এটা কি ভাবতে পারেন একটা ডমিনো এফেক্টের মতো? খুব সিম্পল। একটা পড়ল তো পরেরটাও পড়বে। একদম সরল রৈখিক ব্যাপার। এই মেথডে কি হয়, আমরা জাস্ট দুটো জিনিস দেখি, বিল্ডিংটা এখন কোথায় আছে আর ঠিক তার আগের স্টেপে কোথায় ছিল। এই দুটো ইনফরমেশন দিয়েই আমরা পরের স্টেপে বিল্ডিংটা কোথায় থাকবে সেটা সরাসরি ক্যালকুলেট করে ফেলি। মানে প্রত্যেকটা স্টেপের রেজাল্ট ফাইনাল, আর সেটাই পরের স্টেপটাকে ট্রিগার করে। এটাকে বলা হয় এক্সপ্লিসিট মেথড, কারণ এটা শুধু পাস্ট আর প্রেজেন্ট ডেটা ব্যবহার করে ফিউচার বের করে। কোনো গেসওয়ার্ক নেই, শুধু ডিরেক্ট ক্যালকুলেশন। আচ্ছা, এই মেথডটা মনে রাখার জন্য একটা ছোট্ট ট্রিক আছে। সেটা হলো পেছনে দেখো, এগিয়ে চলো। মানে পেছনে ডেটা দেখো আর পরের স্টেপের দিকে এগিয়ে যাও। একদম সিম্পল, তাই না? ওকে, তাহলে একটা প্রশ্ন মাথায় আসছে। যদি এই মেথডটা শুধু পেছনের ডেটার উপর বেস করে ডিরেক্টলি পরের স্টেপ ক্যালকুলেট করে, তাহলে এর সবচেয়ে বড় উইকনেস বা দুর্বলতা কি হতে পারে বলে মনে হয়? একটু ভাবুন তো। এবার চলুন আমাদের দ্বিতীয় টুলের দিকে যাই। এটার নাম হলো নিউমার্কস মেথড। এটা কিন্তু একটু বেশি অ্যাডভান্সড, একটা ইটারেটিভ বা পুনরাবৃত্তিমূলক পদ্ধতি। মানে এখানে একটু বেশি খাটুনি আছে, কিন্তু রেজাল্টটা অনেক বেশি রিলায়েবল। এটাকে আমরা বলতে পারি একটা স্মার্ট গেস মেথড। তো এই স্মার্ট গেস মেথডে কি হয়, প্রথমে আমরা একটা গেস করি যে টাইম স্টেপের শেষে বিল্ডিংয়ের অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত হতে পারে। তারপর সেই গেসের ওপর বেস করে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করি। এবার আসল কাজ, আমরা চেক করি যে এই ভ্যালুগুলো আমাদের সেই মেইন ইকুয়েশন অফ মোশনকে স্যাটিসফাই করছে কিনা। যদি না করে, নো প্রবলেম, আমরা আমাদের প্রথম গেসটাকে একটু অ্যাডজাস্ট করি আর পুরো প্রসেসটা আবার রিপিট করি। এটা চলতেই থাকে যতক্ষণ না ইকুয়েশনটা পারফেক্টলি ব্যালেন্স হচ্ছে। ব্যাপারটা অনেকটা বন্ধুদের সাথে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করার মতো, তাই না? একজন একটা আইডিয়া দিল, বাকিরা দেখল ওটা সবার জন্য ঠিকঠাক কিনা, আর যতক্ষণ না সবার মত মিলছে, প্ল্যানটা একটু একটু করে বদলাতে থাকে। এই মেথডটা মনে রাখারও একটা সহজ উপায় আছে। সেটা হলো নতুন ভাবো, বারবার ভাবো। কারণ এখানে আমাদের বারবার নতুন করে গেস করে বা ভেবেই তো সঠিক উত্তরে পৌঁছাতে হয়। এই টেবিলটার দিকে একবার তাকান। দেখুন, এখানে পুরো প্রসেসটা দেখানো হয়েছে। আমরা একটা গ্যাস দিয়ে শুরু করলাম ইউআই এর জন্য, সেটা থেকে ইউআই ক্যালকুলেট করলাম, তারপর চেক করলাম। প্রথমবার না, নো ম্যাচ। দ্বিতীয়বার তাতেও মিলল না, কিন্তু তৃতীয় চেষ্টায় দেখুন, ম্যাচ। ব্যাস, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। এই যে বারবার চেষ্টা করে সঠিক উত্তরে পৌঁছানো, এটাই কিন্তু এই মেথডের আসল পাওয়ার।
চলুন তাহলে এই দুটো মেথডকে একবার পাশাপাশি রেখে কম্পেয়ার করা যাক। একদিকে সেন্ট্রাল ডিফারেন্স, যেটা ডামিনো এফেক্টের মতো, খুব ফাস্ট, খুব সিম্পল, কিন্তু একটা রিস্ক আছে। টাইম স্টেপটা ঠিকঠাক ছোট না হলে ভুল বাড়তে পারে। আর অন্যদিকে আছে নিউমার্কস মেথড, যেটা গ্রুপ প্ল্যানিংয়ের মতো। একটু সময় বেশি লাগে, কিন্তু এটা আনকন্ডিশনালি স্টেবল আর অনেক বেশি ভরসাযোগ্য। মানে একটা হলো ডিরেক্ট ক্যালকুলেশন, আর একটা হলো ইটারেটিভ গ্যাসিং। তাহলে শেষ আরেকটা প্রশ্ন, বড় বড় জটিল ইঞ্জিনিয়ারিং প্রবলেমের ক্ষেত্রে যেখানে অ্যাকিউরেসি মানে নির্ভুলতাটাই সেখানে নিউমার্কস মেথডের মতো একটা আনকন্ডিশনালি স্টেবল মেথডকে কেন বেশি প্রেফার করা হয় বলে মনে হয়? ভেবে দেখুন তো। তো আমরা দুটো খুব পাওয়ারফুল টুল সম্পর্কে জানলাম, কিন্তু প্রশ্ন হলো রিয়েল লাইফে এগুলোর গুরুত্বটা ঠিক কোথায়? চলুন শেষ পার্টে সেটাই একটু দেখে নিই। তাহলে পুরো ব্যাপারটা একবার কুইক রিভিশন করে নিই। আমাদের প্রবলেমটা ছিল ভূমিকম্পের মতো একটা র্যান্ডম ফোর্সের জন্য বিল্ডিংয়ের রেসপন্স প্রেডিক্ট করা। আমাদের স্ট্র্যাটেজি ছিল টাইম স্টেপিং মেথড, মানে সময়কে ছোট ছোট ফ্রেমে ভাগ করা। আর আমাদের হাতে ছিল দুটো টুল। টুল 1 সেন্ট্রাল ডিফারেন্স, যেটা ডোমিনোর মতো ফাস্ট আর সিম্পল, আর টুল 2 নিউমার্কস মেথড, যেটা গ্রুপ প্ল্যানিংয়ের মতো স্টেবল আর রিলায়েবল। এবার আসল কথায় আসে, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই মেথডগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকা থিওরি নয়। ভবিষ্যতে আপনারা যেসব হাইটেক স্ট্রাকচারাল অ্যানালিসিস সফটওয়্যার ব্যবহার করবেন, যেমন ধরুন ইট্যাবস বা SAP 2000, এই মেথডগুলোই হলো সেই সব সফটওয়্যারের ব্রেন, মানে একদম ভেতরের ইঞ্জিন। এর লজিকটা বুঝতে পারার মানে কি জানেন? এর মানে হলো আপনারা সফটওয়্যারের দেওয়া রেজাল্টকে শুধু অন্ধভাবে বিশ্বাস করবেন না, বরং সেটাকে ঠিকভাবে অ্যানালাইজ করতে পারবেন। যে সফটওয়্যার 1 সেকেন্ডে হাজার হাজার ক্যালকুলেশন করে, তার ড্রাইভিং সিটে কিন্তু আপনারাই থাকবেন। আপনারা শুধু একজন ইউজার হবেন না, হবেন একজন ইন্টেলিজেন্ট কন্ট্রোলার। এই লজিকটা ভালো করে বুঝে নেওয়া মানে শুধু পরীক্ষা পাশ করা নয়, এটা হলো ফিউচারের জন্য নিজেদের তৈরি করা। ভবিষ্যতের AI ড্রিভেন ডিজাইন বা পারফরম্যান্স বেসড ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফিল্ডে কাজ করার এটাই হলো ফার্স্ট স্টেপ। আপনারাই হবেন ফিউচারের সেই ইঞ্জিনিয়ার যারা একটা সেফ, স্মার্ট আর আরও সাস্টেইনেবল পৃথিবী তৈরি করবেন। বেশ, তাহলে আমরা এখন বিল্ডিংয়ের নাচ মানে তার মুভমেন্ট প্রেডিক্ট করতে শিখে গেছি। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। বিল্ডিংটাকে বাঁচানোর জন্য আমরা কি এই মিউজিক মানে ভূমিকম্পের এই ভয়ঙ্কর শক্তিকেই কন্ট্রোল করতে পারি? এর উত্তর নিয়েই আমরা আসব পরের আলোচনায়, যেখানে আমরা স্ট্রাকচারাল কন্ট্রোলের ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে ঢুকব। ততক্ষণের জন্য ভাবতে থাকুন।